নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। অরুণোদয় ফর্ম বিজেপির প্রচারপত্র, মন্তব্য কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের। মণিপুরে তেল ট্যাঙ্কার ও লরিতে গুলি, আহত এক। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পালে হাওয়া তুলতে মাঠে আইনজীবীরা, প্রচার করা হচ্ছে জোরদার। দুধপাতিলের চণ্ডী মন্দির প্রাঙ্গণে রামনবমী উপলক্ষে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন। এবারে সংবাদ বিস্তারিত। অরুণোদয় ফর্ম নাকি বিজেপির প্রচারপত্র বিলি করছেন বিজেপির কর্মকর্তাগণ, প্রশ্ন তুলেছেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। বিজেপির কাজকর্ম নির্বাচনের কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে যাচ্ছে। শিলচর লোকসভা আসনের নির্বাচনে বিজেপির অবস্থা খুব একটা ভালো নয়, তাই জনগণকে প্রলোভন দেখিয়ে ভোট হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করে ফেলেছে বিজেপি। আগামী লোকসভা ভোটে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত, এই গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন কাছাড় জেলা সভাপতি অভিজিৎ পাল। উধারবন্দে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি। আরো একবার শুনিয়ে দেন কংগ্রেসের 5টি গ্যারান্টির কথা। কংগ্রেস ক্ষমতায় এলে বেকার যুবক যুবতীদের বছরে 1 লাখ টাকা করে ভাতা বাবদ দেওয়া হবে এবং গরিব মহিলাদের বছরে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। এনজি এনরেগা শ্রমিকদের ডেইলি মজুরি 400 টাকা করা হবে। কৃষকদের ঋণ মাফ করা হবে। সোমবার সন্ধ্যায় উধারবন্দে নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, উধারবন্দ ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট পুলক রায়, উধারবন্দ সহ সভাপতি সুদীপ ধর, ব্লক চেয়ারম্যান সংখ্যালঘু বিভাগের কাসাদ আহমেদ বরভুইয়া, কানাই রবিদাস সহ কংগ্রেসের অনেক কর্মকর্তাগণ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। তখন আমাদের এই বরাক উপত্যকাতে এসে শিলচরের রামনগরে এসে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি 60 মাসের ভিতরে মহাসড়ক বানানো। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে নেওয়া হবে। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আজকে এই পেপার মিলকে আবার সুন্দরভাবে পেপার মিল চালু করা হবে। কিন্তু মানুষ ওনাদের 60 মাস আজকে 120 মাস হয়ে গেছে, প্রত্যেকটা ভুয়া প্রতিশ্রুতি। এই জন্য আজকে ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জুমলা পার্টি বলে মানুষ বলে। এবং আজকের দিনে নতুন করে ওনারা আরেকটা প্রলোভন নিয়ে বাজারে এসছেন। যখন দেখেছেন যে নির্বাচনের সময় আজকে ওনাদের যে প্রার্থী দিয়েছেন পরিমল শুক্লবৈদ্য, একজন ব্যর্থ মানুষ, যার আজকে ক্যাবিনেট মন্ত্রী থাকাকালীন শিলচর শহরকে সমগ্র বরাক উপত্যকা ইভেন কি দলাই সমষ্টিতেও একটা উন্নয়নমূলক প্রকল্প আনতে পারেননি, সেই ব্যক্তিটাকে ওনারা আজকে সাংসদ আবার পদপ্রার্থী করেছেন বিজেপি দল। তাই আজকে যখন দেখেছেন ওনাকে প্রার্থী করার পর ওনাদের পাওয়ার তোলে মাটি নেই, তাই নতুন করে মানুষকে আবার প্রলোভন দেওয়ার জন্য নতুন করে আবার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। আমি সেটা নিয়ে ইলেকশনের রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি এবং রিটার্নিং অফিসারকে আমাদের প্রার্থী রিটার্ন কমপ্লেন দিয়েছেন। তারপর অনেক জায়গায় পুলিশ যাওয়ার ভয়ে বুথ কমিটির যারা ওনাদের বুথ কমিটির প্রেসিডেন্ট পালিয়ে বেড়াচ্ছেন। ওনারা যদি আজকে এই ভুল না করতেন, অরুণোদয় প্রকল্পটা সরকারি প্রকল্প 100%, এবং এটা ইলেকশনে কোড অফ কন্ডাক্ট ভায়োলেন্স করছেন ওনারা। নির্বাচন কমিশন কিছু বলেছেন কি? সেটা নিয়ে নির্বাচন কমিশনে এখানে যিনি রিটার্নিং অফিসার আছেন জেলাধিপতি, উনি আমাকে বলেছেন যে আপনি আমাকে অ্যাড্রেস দিন কোথায় কোথায় হচ্ছে, এবং পুলিশ পাঠিয়ে ওনারা বন্ধ করা হচ্ছে। আজকে এটা চুরি করে ওনারা কাজ করছেন। কারণ অরুণোদয় প্রকল্পটা হচ্ছে একটা সরকারি প্রকল্প, সেটার যে অরিজিনাল ফর্ম আছে সেটার মধ্যে অশোক স্তম্ভ থাকে, সেটার মধ্যে ফর্মের সিরিয়াল নাম্বার থাকে। ওনারা কি করেছেন, বিজেপির সিম্বল দিয়ে, চিহ্ন দিয়ে, এবং একদিকে মুখ্যমন্ত্রীর মুখ একদিকে প্রধানমন্ত্রীর মুখ লাগিয়ে মানুষকে বোকা বানানোর জন্য আবার কোনো কোনো জায়গাতে আমাদের কাছে অনেক কমপ্লেন এসছে 100 টাকা করে আবার এই গরিব মহিলাদের থেকে আবার ওনারা এই প্রলোভনের রাজনীতি করে 100 টাকা করে আবার মহিলারা দিচ্ছেন। সরকারি প্রকল্প যে মুহূর্তে ইলেকশন কোড অফ কন্ডাক্ট লাগে সরকারি প্রকল্প বন্ধ হয়ে যায়। 100 টাকা করে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? অনেক জায়গা থেকে, আমার কাছে অনেক জিপি থেকে আমার কাছে কমপ্লেন এসছে যে বুথ প্রেসিডেন্ট ওই ফর্মটা ডিস্ট্রিবিউশন করছেন উনি আবার মহিলাদের কাছ থেকে, এই গরিব মহিলাদের প্রতি যে অন্যায় করা হচ্ছে, যে অবিচার করা হচ্ছে, সেটা 26 তারিখে ভোটের মাধ্যমে ওনারা এই পাবেন। মণিপুর শান্ত হতেই দিচ্ছে না দুষ্কৃতীরা। মঙ্গলবার ফের গুলিকাণ্ড ঘটল। মণিপুরের থলেনকুকি গ্রামে গুলির ঘটনা ঘটেছে। তেল ট্যাঙ্কার ও লরিগুলোকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। গুলিতে ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। আহতের নাম তুলারাম মাগার।
বর্তমানে তার চিকিৎসা চলছে। গুলিতে তেলবাহী ট্যাঙ্কারের চালকও আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জিরিবাম ইম্ফল জাতীয় সড়কে। জানা যায় 4টি পণ্য থাকা বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। মণিপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, কুকি জঙ্গিরা তেলের ট্যাঙ্কার ও পণ্য বোঝাই লরিতে গুলি চালায়। জঙ্গিরা জিরিবাম থেকে ইম্ফল যাওয়ার পথে লরিগুলোতে নির্বিচারে গুলি চালায়। এতে 2টি ডিজেল ট্রাক, একটি পেট্রোল ট্রাক এবং একটি এলপিজি গ্যাস ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পালে হাওয়া তুলতে মাঠে নেমেছেন আইনজীবীরা। করিমগঞ্জ থেকে শুরু করে নিলামবাজার, পাথারকান্দি, সোনাখিরা, কাঁঠালতলি, চোরাইবাড়ি, লোয়াইরপুয়া, বাজারিছড়া, কটামনি, আসিমগঞ্জ, বারুইগ্রাম, মুল্লাগঞ্জ বাজার হয়ে করিমগঞ্জে ফিরবেন আইনজীবীরা। স্ট্রিট কর্নারিং, লিফলেটিং এর মাধ্যমে জোরদার প্রচার করা হচ্ছে। নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন। গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর সমর্থনে এই নির্বাচনী প্রচার অভিযানে নেমেছি। আমরা মনে করি বর্তমান সময়ের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার সারা দেশ জুড়া মানুষের উপর অত্যাচার এবং নিপীড়নের বুলডোজার চালিয়ে যাচ্ছে, এই প্রেক্ষিতে এই সরকারকে পরাজিত করে একটা নতুন সরকার ভারতের জনগণের জন্য অত্যন্ত দরকারি। আমরা এই গুরুত্বপূর্ণ নির্বাচনে হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে অত্যন্ত যোগ্য ব্যক্তি বলে মনে করি এবং তার পক্ষে আমরা আইনজীবী হিসাবে প্রচার অভিযানে বেরিয়েছি। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী দীর্ঘদিন থেকে সিআরপিসির সঙ্গে যুক্ত হয়ে এবং অন্যান্যভাবে আসামের সমস্ত ভাষিক এবং ধর্মীয় সংখ্যালঘুদের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। তিনি আদালতের ভিতরে এবং বাইরে এই নিয়ে প্রতিবাদ করেন। বিগত দিনে যখন গরুকুটিতে উচ্ছেদ হয়েছিল, যে অমানবিক উচ্ছেদ হয়েছিল, সারা আসাম এবং সারা পৃথিবী এবং সারা বিশ্ব দেখেছে। সে এমন অবস্থা হয়েছিল, পুলিশের গুলিতে নিহত এক শ্রমিকের বুকের উপর ফ্যাসিবাদী কায়দায় বুকের উপর লাফিয়ে পড়েছিল যে ফ্যাসিস্ট সরকারের কিছু লোক। সেই ধরনের জায়গায় হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শুধুমাত্র তিনি নিজে নন, আসামের বিশিষ্ট বুদ্ধিজীবীদের নিয়ে সেখানে গেছেন, সেখানে লোকের কথা শুনেছেন, তার নিয়ে প্রতিবাদ করেছেন, হাইকোর্টে মামলা করেছেন এবং চলছে, সেই মামলা এখনো চলছে। হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে যদি নির্বাচিত করা যায়, আসামে এই ধরনের অন্যায় অবিচার এক মুহূর্তে বন্ধ করে দেওয়া যায়। সম্মানিত আমার এই কাটলতলি এলাকার জনসাধারণ, এখানে উপস্থিত করিমগঞ্জ জেলার 2 বারের সম্মানিত সদস্যগণ, আমাদের সঙ্গে থাকা গুয়াহাটি হাইকোর্টের আইনজীবীগণ, আপনারা সবাইকে হাফিজ রশিদ আহমদ চৌধুরীর পক্ষ থেকে নির্বাচনী অভিনন্দন। দেখেন, আজকের এই বিশ্বায়নের যুগে বিশ্বের অন্যান্য দেশগুলো যেখানে বিশ্বকে জয় করার মতো প্রতিযোগিতায় ব্যস্ত, কিন্তু আমরা ভারতবর্ষের জনসাধারণ অত্যন্ত দুঃখের সহিত সংবিধান লড়াইয়ের জন্য মাঠে নেমেছি। এটা আমাদের দুর্ভাগ্য। ভারতবর্ষের সার্বিক পরিস্থিতি যদি আপনারা বিবেচনা করেন, তাহলে হলফ করে বলা যায় দেশে গণতন্ত্র বলতে কিচ্ছু নেই। দেশের সংবিধান সুরক্ষিত নয়, দেশের গণতন্ত্র সুরক্ষিত নয়, প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত নয়, অর্থনৈতিক অধিকার সুরক্ষিত নয়, রাজনৈতিক অধিকার সুরক্ষিত নয়, এমনকি সামাজিক অধিকারও সুরক্ষিত নয়। ভারতবর্ষের প্রত্যেকটি ডিপার্টমেন্ট, পঞ্চায়েত থেকে শুরু করে অন্যান্য সব ডিপার্টমেন্ট আপাতমস্তক দুর্নীতিতে ব্যস্ত। ভারতবর্ষের প্রত্যেকটি সিস্টেম খারাপ। ভারতবর্ষে ইডি থেকে শুরু করে সিবিআই, প্রত্যেকটি ইনভেস্টিগেটিং এজেন্সি নিরপেক্ষতা হারিয়েছে। এই অবস্থায় আমরা বলতে পারি ভারতবর্ষে অলিখিত ইমার্জেন্সি চলছে। যখনই ভারতবর্ষে ইমার্জেন্সি চলে, যখনই দেখা যায় ভারতবর্ষের দুর্দিন, স্বাধীনতার আপনারা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা করে দেখবেন, তখনই বুদ্ধিজীবী সমাজ, মহিলা সমাজ, যুব সমাজ ঘরে বসে থাকতে পারে না। সেই হিসাবে আজকে আমরা আইনজীবী সমাজ মাঠে নেমেছি ভারতবর্ষের যে উত্তরণের একটা পথ দেখানোর জন্য। সেই উত্তরণের পথ আমরা করিমগঞ্জ জেলা থেকে শুরু করব। সম্মানিত জনসাধারণ, ভারতবর্ষে এমনি আমরা বিভিন্ন সমস্যার জর্জরিত। এর মধ্যে আসামের জনসাধারণ
ডিপুটার সমস্যা, নাগরিকত্ব সমস্যা, উচ্ছেদের সমস্যা, এগুলো আমাদের উপর বাড়তি চাপ। তাই আমি বলি, একজন বিচক্ষণ আইনজীবীকে দেশের সার্বিক স্বার্থে আসামের স্বার্থে জোটকে শক্তিশালী করার জন্য নির্বাচিত করে পার্লামেন্টে পাঠানো অত্যন্ত উচিত। প্রতি বছরের ন্যায় এবারও দুধপাতিল গ্রান্টের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী মন্দির প্রাঙ্গণে রামনবমী উপলক্ষে 4 দিন ব্যাপী বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চণ্ডী মাতার বার্ষিক উৎসবকে ঘিরে গোটা এলাকায় এক উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে। 14 থেকে আগামী 17 এপ্রিল পর্যন্ত মন্দিরে চণ্ডীপাঠ ও পূজার আয়োজন করেছেন মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা। মহাষষ্ঠীর দিন 4 দিন ব্যাপী বাৎসরিক উৎসবের সূচনা করা হয়। মহাসপ্তমীতে মন্দিরে পূজার্চনা যজ্ঞ ও অঞ্জলি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাষ্টমী উপলক্ষে মঙ্গলবার মায়ের পূজার সঙ্গে কুমারী পূজা হয় মন্দির প্রাঙ্গণে এবং বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের পাশাপাশি বিকেলে চণ্ডীপাঠের আয়োজন করা হয়। বুধবার মহানবমী পুজো শেষে দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ঐতিহ্যবাহী এই চণ্ডী মন্দিরের বার্ষিক উৎসবকে ঘিরে মন্দিরের ইতিহাস ও তার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে 4 দিন ব্যাপী উৎসবকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এদিন মন্দির কমিটির সভাপতি সমীরণ গোয়ালা, পূজা কমিটির সভাপতি ভানু দুসাদ সহ সহসভাপতি ভুবনেশ্বর কালওয়ার, সম্পাদক শিবকুমার আকুড়া, সহ সম্পাদক রবীন্দ্র দাস সহ কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। তো আদিকাল থেকে চলে যাইতেছে, আমরা যখন থেকে হুট হয়েছে মানে এখন পর্যন্ত কইতে পারেন না যে কোন সময় মন্দিরে স্থাপিত ছিল আর কি। অনেক পুরানো মন্দির দেবীর, এটা আদিশক্তি জগদম্বার মন্দির, মা চণ্ডীর মন্দির নামে খ্যাত। এখানে কবে থেকে মন্দিরটা স্থাপিত হয়েছিল এটা কেউই জানে না, কিন্তু অতি প্রাচীনকাল থেকে এখানে পূজা অর্চনা হইয়া আইতেছে আর কি। তবে আগে একটা পুরনো মন্দির ছিল ছোটোখাটো, ওই মন্দিরটা আমরা রিসেন্টলি ধরেন মোটামুটি আজকে থেকে 20-25 বছর আগে আমরা মন্দিরটা সংস্কার করিয়া মানে এখন এই যে বর্তমান যে মন্দিরটা দেখতেছেন আপনারা, এটা নতুন রূপে মন্দিরটা স্থাপনা করা হয়েছে এবং দেবীর মূর্তি এখানে দেবী সামনে অধিষ্ঠিত আছে, দেবীরও মূর্তি এখানে স্থাপনা করা হয়েছে। আপনারা এই মন্দিরের ব্যাপারে আপনার কোনো সরকারি সাহায্য পাইছেন? না, মন্দিরের ইয়েতে আমরা কোনো সরকারি সাহায্য নিছিও না বা পাইছিও না, কারণ আমরা সবাই গ্রামবাসীরা মিলিয়া বা এলাকাবাসী যারা আছে সবাই মিলিয়া, আশেপাশের শিলচরের লোকও যারা আছেন সবাই মিলিয়া সাহায্য করি, একসঙ্গে মিলিয়া আমরা মিলিতভাবে মন্দিরটা বানিয়েছি আর কি। মানে প্রত্যেক বছর এই রামনবমী? হ্যাঁ, প্রত্যেক বছর রামনবমীর সময় এখানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এখানে পূজা করা হয়, তারপর দশমী করা হয়। তো বিশেষ করে নবমীর দিন আর কি এখানে যেটা চণ্ডীপাঠ বা ইয়েটা যেটা হয়, আমরা নবমীর দিনে এখানে খুব বেশি ভিড় হয় আর কি, ভক্তগণের সমাগম হয়, 6-7 হাজার লোকের সমাগম হয়। আমরা নবমীর দিন এখানে মহাপ্রসাদও বিতরণ করি, মহাপ্রসাদ হিসাবে খিচুড়ি আমরা বিতরণ করি, আর যজ্ঞ অনুষ্ঠান হয়। আর সপ্তমী, অষ্টমী এবং নবমী এই 3 দিন এখানে চণ্ডীপাঠের আয়োজন করা হয়। যেমন এখনও চণ্ডীপাঠ চলতেছে, আমরা মাইকের সাউন্ডটা কমাইছি যেহেতু একটা আপনার সঙ্গে কথা বলতেছি। আর আদারওয়াইজ এখানে খুব মানে আগামীকালকে আপনারা দেখবেন নবমীর দিনে এখানে খুব বেশি ভিড় হয়, ভক্তজনের খুব সমাগম হয়। আর মায়ের প্রতি সবারই একটা শ্রদ্ধা আছে, সেই শ্রদ্ধার কারণেই শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, বরকলা, সোনাই, ধলাই অত্যন্ত দূর দূর থেকে লোক এখানে মায়ের মন্দিরে ভক্তগণের আগমন হয়। এমনি কি রেগুলার পূজা হয়? এমনিতে তো সকাল বিকাল পূজা এখানে হয়। আর এই বাসন্তী পূজা মানে রামনবমী ছাড়া কি এটা মায়ের কোনো অন্য উৎসব আছে? আমরা এখানে তো বিশেষ প্রতিষ্ঠা দিবস বা এরকম কিছু প্রতিষ্ঠা দিবস বলে না, আমরা যেমন এই রামনবমী যেটা মায়ের বাসন্তী পূজা যেটা আছে এখানে চণ্ডীপাঠ, চণ্ডী পুজো যেটা হয়, এটাই তার বাৎসরিক উৎসব। এছাড়া এখানে বিভিন্ন সোসাইটি, বিভিন্ন সমাজের যে লোক আছেন আর কি, এই সামাজিক পূজাগুলা ওরা পারম্পরিকভাবে একের পর এক বিভিন্ন সমাজগুলা তারা পূজাগুলা দেয় এখানে। শিব মন্দিরও দেখা যাচ্ছে, হ্যাঁ, শিবরাত্রি হয়, ভোলেবম হয়, এখানে শিব মন্দির আছে, পাশে কালী মন্দির, শীতলা মন্দির আছে এবং বর্তমানে একটা হনুমান মন্দিরও বানানো হইতেছে। এদিকে ডিওবার মন্দির আছে। এই জায়গাটাতে সব মন্দিরই মন্দির আর কি এখানে। তো ছোটপাতিল বাগান এখানে আইতে গেলে কোনো অসুবিধা নেই। আপনার শিলচর শহর পার হইয়া ওই ব্রিজটা যেটা এখন অন্নপূর্ণা ঘাটে ব্রিজ হয়েছে, সেই ব্রিজটা পার হয়েই হাতের ডান দিকে, ব্রিজ থেকে ধরেন বেশি হইলে আপনার এখানে আসতে 5 থেকে 4 মিনিট, 4 থেকে 5 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। আর ডিস্টেন্স ওই ব্রিজের এখান থেকে ধরেন হার্ডলি 1.5-2 কিলোমিটার হবে, এর উপরে নাই। তো শিলচর শহরের খুব সংলগ্ন, শহরের খুব কাছেই অবস্থিত এই মন্দির। আমরাও শুনছি যে এখানে হয়তো ভবিষ্যতে এটা আসাম সরকার বা কেন্দ্রীয় সরকার এখানে একটা টুরিস্ট প্লেস করার চিন্তা ভাবনা নিতেছেন। তবে মানে হয়তো এটা ভবিষ্যতের কথা, হইতে পারে ভবিষ্যতে এরকম আর কি। এখানে এই অনুষ্ঠানের মধ্যে ছিল চণ্ডীপাঠ, সকালবেলা থেকেই চণ্ডীপাঠ হয়েছে, পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে, তারপরে এখানে আরতি হয়েছে, তারপর আপনার এখানে কন্যা কুমারী ভোজন হয়েছে,
কুমারী পূজন যেটা হয়, কুমারী পূজন হয়েছে সকালবেলা, আর বর্তমানে এখন চণ্ডীপাঠ চলছে, আর বিকালবেলা সন্ধ্যা আরতি হবে। 3 দিনই আমাদের এখানে চণ্ডীপাঠ হয়, আরতি হয়, তারপর সন্ধ্যা আরতি হয়, ভজন কীর্তন হয়। আর নবমীর দিন নবমীর দিনের কার্যক্রম না, নবমীর দিনের অনুষ্ঠানটা হচ্ছে এরকম আমাদের যে সকালবেলা থেকে এখানে মায়ের যেটা অর্ঘ্য দেওয়া হবে, তারপর থেকে চণ্ডীপাঠ আরম্ভ হবে, আর দুপুর ধরুন 1টার দিকে আমরা যজ্ঞের আয়োজন করেছি, যজ্ঞ অনুষ্ঠান হবে, আর 2টোর দিকে আরতি হবে, তারপর থেকে দুপুর বেলা মহাপ্রসাদ বিতরণ করা হবে, তারপর সন্ধ্যা আরতি হবে সন্ধ্যার দিকে, আর কীর্তন হবে। এরকম চলবে মোটামুটি রাত্রে 11টা, সাড়ে 11টা, 12টা পর্যন্ত চলবেই কালকে। আপনার নাম? আমার নাম সমীরণ গোয়ালা। আপনি এই মন্দিরে কি? আমি এই মন্দিরে যেটা মন্দির উন্নয়ন কমিটি যেটা আছে সেই উন্নয়ন কমিটির সেক্রেটারি। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী দিলীপ কুমারের নির্বাচনী অফিসে ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত জনতা তার প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান। এই অনুষ্ঠানে জনগণের উদ্দেশ্যে প্রবীণ সাংবাদিক ও সমাজকর্মী দিলীপ কুমার বলেন, ডক্টর ভীমরাও আম্বেদকর সারা জীবন সাম্যের জন্য লড়াই করে গেছেন। তার লেখা সংবিধানের ভিত্তিতে আজ দেশ চলছে। ডক্টর ভীমরাও আম্বেদকর ছিলেন দলিত, পিছিয়ে পড়া মানুষ ও দরিদ্রদের মসিহা। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন শুধুমাত্র সাম্য ও সম্প্রীতির জন্য। এই উপলক্ষে স্থানীয় শ্রমিক নেতা রাজকুমার ভর তার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সঞ্জয় শ্রীবাস্তব, সঞ্জয় পাণ্ডে, রাজেশ সিং, সজল শর্মা, রাজেন্দ্র কুর্মী এবং রানু ভর প্রমুখ উপস্থিত ছিলেন। আয়নাখালীর পরে কুইয়া চা বাগানেও অনুরূপ একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রামকুমার নুনিয়া, রামনারায়ণ শুক্লবৈদ্য, রামলাল রাজভর, জিতেন শুক্লবৈদ্য, ইন্দ্রজিৎ সাহু, রাজেশ বিন প্রমুখ। নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন। भारत माता की जय। डॉक्टर भीमराव अम्बेडकर अमर रहे, अमर रहे, अमर रहे। डॉक्टर भीमराव अम्बेडकर अमर रहे, अमर रहे, अमर रहे। डॉक्टर भीमराव अम्बेडकर अमर रहे, अमर रहे, अमर रहे। भारत माता की जय। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। आज 14 अप्रैल है। हम लोगों का बराक वैली में यहाँ पर पहला बैसाख आज के दिन मनाया जाता है। मैं इस पहला बैसाख के दिन पूरे बराक वासियों को, असम वासियों को, भारतवासियों को बधाई देता हूँ, अभिनंदन करता हूँ। आज का दिन बहुत ही एक महत्वपूर्ण और ऐतिहासिक दिन है। आज के दिन हमारे संविधान के निर्माता डॉक्टर भीमराव अम्बेडकर जी का जन्म हुआ था, जिन्होंने इस देश में समानता और समरसता के लिए लड़ाई लड़ी, जिन्होंने एक ऐसा संविधान बनाया जिससे गरीब और पिछड़े हुए लोगों को न्याय मिला है। आज भारत हमारा देश जो चल रहा है, जिस संविधान के बल पर, वो संविधान के प्रारूप समिति के अध्यक्ष थे डॉक्टर भीमराव अम्बेडकर जी, और उनके बनाए हुए प्रारूप के अनुसार संविधान की रचना की गई। उन्होंने बचपन में बहुत सारा कठिनाई झेला, बहुत सारा लड़ाई किया जात पात के खिलाफ, भेदभाव के खिलाफ, और उन्होंने पूरे देश में एक ऐसा माहौल तैयार किया कि आज देश विकास के पथ पर अग्रसर हो रहा है। भीमराव जी की शिक्षा हम सबके जीवन में काम आ रही है। उन्होंने हिंदू समाज को हिंदू धर्म को सबसे बड़ा धर्म माना था, लेकिन इसमें जात पात के चलते उन्होंने बौद्ध धर्म अपनाया था। लेकिन 1925 में उन्होंने हिंदू धर्म का त्याग किया और 1957 में बौद्ध धर्म को अपनाया था। 32 साल वो सोचते रहे, उन्हें दुनिया में कोई धर्म अच्छा नहीं लगा। उन्होंने लिखा है कि हिंदू धर्म सबसे महान धर्म है, लेकिन जात पात इसका कमजोरी है। वो जिस दिन जात पात दूर हो जाएगा, हिंदू धर्म दुनिया का सर्वश्रेष्ठ धर्म होगा। उन्होंने कहा कि इस देश के लोगों को क्रिश्चियन नहीं बनना चाहिए, मुस्लिम नहीं बनना चाहिए, क्योंकि क्रिश्चियन और मुस्लिम बनने से ही देशभक्ति खत्म हो जाती है। जो क्रिश्चियन होते हैं उनका वेटिकन सिटी में, यरूशलेम में चला जाता है श्रद्धा। जो मुस्लिम बनते हैं वो मक्का मदीना में चले जाते हैं। लेकिन अगर हमारा यहाँ का धर्म है तो वो राम और कृष्ण और गौतम बुद्ध और महावीर स्वामी और गुरु गोविंद सिंह और जो भारत की धरती में पैदा हुए संत महापुरुष, हम लोगों को उनका अनुसरण करना है। ये वेद पुराण और उपनिषदों की धरती है, ऋषियों मुनियों की धरती है। ये पवित्र है हमारा देश, और इस देश में ये देश ने पूरे दुनिया को सिखाया है चलना,
शांति का पाठ पढ़ाया है। कभी भी हमारे देश ने किसी के ऊपर आक्रमण नहीं किया, कभी हमने जबरदस्ती किसी को धर्मांतरण नहीं कराया। आज वो देश दुनिया में फिर से एक बार शक्तिशाली बन के उभर रहा है। कवि गुरु रविन्द्रनाथ ठाकुर ने कहा है, भारत आभार जगत सभाए श्रेष्ठ आसन लेवे। इतना ही बोल के अपनी वाणी को विराम देता हूँ। धन्यवाद। भारत माता की जय। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। অরুণোদয় ফর্ম বিজেপির প্রচারপত্র, মন্তব্য কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের। মণিপুরে তেল ট্যাঙ্কার ও লরিতে গুলি, আহত 1। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পালে হাওয়া তুলতে মাঠে আইনজীবীরা, প্রচার করা হচ্ছে জোরদার। দুধপাতিলের চণ্ডী মন্দির প্রাঙ্গণে রামনবমী উপলক্ষে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।